টেস্ট হলো না টি-20, দুদিন বৃষ্টি এবং বাজে আউটফিল্ডের কারণে কানপুরে খেলা হয়নি। 4 নম্বর দিন যেন ধুমধারাক্কা ক্রিকেট, অর্থাৎ টি-20 বা টি10 যেটা নানা জায়গায় হচ্ছে, সেই রকম একটা ব্যাটিংয়ে দেখালো ইন্ডিয়ার ব্যাটাররা। তার আগে বাংলাদেশের ব্যাটাররা ব্যর্থ হয়েছে, এক্সেপ্ট মুমিনুল হক। মুমিনুল হক দুর্দান্ত ব্যাটিং করে সেঞ্চুরি হাঁকিয়েছেন, বিদেশের মাটিতে নিজের দ্বিতীয় সেঞ্চুরি। কেউই তাকে সঙ্গ দিতে পারেননি। 22 গজে যাওয়া আসার মিছিলে ছিলেন মুশফিক, লিটন, সাকিব, মিরাজ। মুমিনুল সঙ্গ পেলে হয়তো বাংলাদেশ 233 না, হয়তো 300 আশপাশে রান করতো। তারপর ইন্ডিয়ার স্ট্র্যাটেজি যে কি ছিল, সহকর্মী নাহিয়ানকে ডেকে নেব, যে এটা আসলে কেউ হয়তো এক্সপেক্ট করেনি। মানে সাংবাদিকরা বলেন, দর্শকরা বলেন, ইভেন বাংলাদেশের ড্রেসিং রুমও হয়তো এক্সপেক্ট করেনি যে এরকম কিছু হবে, এরকম টর্নেডো খেলবে। আসলে এরকম প্ল্যানিং থাকবে যে তারা ধুমধারাক্কা কুইক রান করে বাংলাদেশকে পঞ্চম দিনে চাপে ফেলার যে স্ট্র্যাটেজি, সেটা রোহিত শর্মা, জয়সওয়াল কিংবা কোহলির আগে পানকে নামিয়ে দেওয়ার সবকিছু মিলিয়ে দুর্দান্ত একটা টেস্ট ম্যাচের দিন গেল নাহিয়ান। নিঃসন্দেহে, এবং এটা ইন্ডিয়ার দ্বারাই সম্ভব যে এরকম মানে চিন্তা ভাবনা করা যে আসলে আড়াই দিনেও একটা টেস্ট ম্যাচ জয়ের জন্য খেলা যায়। এই যে একটা চিন্তাধারা, এই চিন্তাধারাটা আসলে মানে ভারত দেখেই হয়তো বা সম্ভব হয়েছে। এবং যেভাবে আসলে ভারতের ব্যাটাররা ব্যাটিং করেছেন একদম ফার্স্ট টু লাস্ট, আপনি যদি দেখেন মানে দেখার মতো ছিল। আসলে একদম টি-20 না, আপনি যেটা বুঝলেন টি-10 মনে হচ্ছিল। সবার স্ট্রাইক রেট, যারা ব্যাটার আছেন সবার 100-র উপর, রোহিত শর্মার 200-র উপর, মানে 150, বিরাট কোহলি, এরকম মানে স্ট্রাইক রেট দেখলেই কিন্তু আসলে বোঝা যায় যে ভারত আসলে ঠিক কি পরিকল্পনায় আগাচ্ছিল এবং বাংলাদেশকে একদম মাটিতে মিশিয়ে দিয়ে আসলে এই ম্যাচটা তারা যে করেই হোক জিততে চায়। তারা আসলে চ্যাম্পিয়নশিপের জন্য খেলে, এটার জন্যই আসলে তারা ওভাবে খেলতে চেয়েছে। আজকে প্রেস কনফারেন্সে মেহেদী হাসান মিরাজ যখন এসেছিলেন, আমরা প্রশ্ন করেছিলাম ঠিক এই ধরনের টি-20 মেজাজের এগেনস্টে আপনারা আসলে কোন মেজাজে আগাচ্ছিলেন বা আপনারা আসলে কি স্ট্র্যাটেজিতে আগাচ্ছিলেন। মেহেদী হাসান মিরাজ বলেছেন যে ওরা টি-20 ব্যাটিং করেছে, আমরা টি-20 বোলিং করার চেষ্টা করেছি, টি-20 স্টাইলে বোলিং করার চেষ্টা করেছি, মানে তাদেরকে চাপে রেখে, এবং বেশ সফল হয়েছেন মেহেদী হাসান মিরাজ বলতে হবে। এই ভারতের ব্যাটিং লাইন আপ যখন এরকম বিধ্বংসী হয়ে যায়, তখন তাদেরকে থামানো কিন্তু ওয়ার্ল্ডের যে কোনো বোলিং লাইন আপেরই কিন্তু একটা বড় পরীক্ষা হতে পারে। সাকিব আল হাসানও সেখানে ভালো রোল প্লে করেছেন, দারুণ দারুণ 4টা উইকেট তিনি তুলে নিয়েছেন। একটা উইকেট পেলে হয়তো বা 5 হতো বা 5 উইকেটের একটা কীর্তি কি ভারত করতে দেয়নি। 9 উইকেট যাওয়ার পর তারা ডিক্লেয়ার দিয়ে দিয়েছে। আমরা মজা করে আসলে বলছিলাম টেস্ট অ্যাওয়ে শেষ টেস্ট, জানি না ঘরের মাঠে শেষটা করতে পারবে কিনা, বাট অ্যাওয়েতে শেষ টেস্ট, শেষ ইনিংসও বলা যায়, বোলিং ইনিংস। কারণ বাংলাদেশ আবার বোলিং করবে, সেটা আসলে সেভাবে আমরা এক্সপেক্ট করছি কিনা জানি না। আসলে বাংলাদেশ যদি কালকে খারাপ ব্যাটিং করে, তখন হয়তো সাকিব আবার বোলিং পেলেও পেতে পারে। তারপরও 5 উইকেট পাওয়া একটা বিশাল কীর্তি, বিদেশের মাটিতে শেষ অ্যাওয়ে টেস্টে সেই সুযোগটা কিন্তু ভারতীয়রা দিল না। না, একটা উইকেট তো ছিল, আসলে হয়তো বা সুযোগ ছিল, বাট সেটা বলা যাবে না। আসলে ভারত চিন্তা করেছে যে ওই সময় আর তাদের শেষ ব্যাটসম্যান খুব একটা রান মানে যোগ করতে পারবে না, তার চেয়ে বরং বাংলাদেশকে ব্যাটিংয়ে নামিয়ে তাড়াতাড়ি যদি উইকেট ফেলে দেওয়া যায়, সেটা হবে আসলে বুদ্ধিমানের কাজ। এবং সেখানটায় তারা বেশ খানিকটা সফল। ওপেনার জাকির হাসান এবং নাইট ওয়াচম্যান হাসান মাহমুদ দুজনকে আউট করে তারা ফিরিয়ে দিয়েছেন। এখন ক্রিজে আছেন আসলে সাদমান এবং মুমিনুল, সেঞ্চুরিয়ান মুমিনুলের উপর অনেকখানি ভরসা থাকবে এই টেস্ট ম্যাচটা বাঁচানোর জন্য, যেহেতু তিনি ছন্দে আছেন। লাস্ট ইনিংসটায় তিনি নট আউট ছিলেন। সুতরাং ওভারঅল বাংলাদেশের ব্যাটারদের উপর কিন্তু পুরার এই ম্যাচটা এখন নির্ভর করছে। বাংলাদেশ হেরেও যেতে পারে, সেটা ব্যাটসম্যানদের কারণে। যদি বাংলাদেশ ম্যাচটা বাঁচাতে পারে, সেটাও ব্যাটসম্যানদের কারণে। যদি কোনো কারণে বাংলাদেশ জিততেও পারে, সেটাও ব্যাটসম্যানদের কারণেই হবে। সেটা আবার বোলারদের একটা কৃতিত্ব লাগবে, বাট ওই যে বড় একটা টার্গেট দিতে হবে। সেটা স্বপ্ন। এখন নাহিয়ান যেটা করতে হবে, পঞ্চম দিনের প্রথম ঘন্টা বা প্রথম সেশনটাতে বাংলাদেশের ব্যাটারদের একদম মানে বল বুঝে খেলতে হবে, সোজা হিসাব। যেটা ছাড়ার বল ছাড়তে হবে, কিন্তু মুশফিকের মতো বল ছাড়লে আবার হবে না। সো এটা আসলে তাদের অনেক ধৈর্যের পরীক্ষা, তাদের ক্যালকুলেশনের পরীক্ষা হবে পঞ্চম দিনের প্রথম সকালে। বাংলাদেশ যদি প্রথম সেশনে যদি কলাপস করে, 4-5টা উইকেট চলে যায় কিংবা এর চেয়ে বেশি চলে যায়, তখন কিন্তু ভারত কন্ট্রোলে নিয়ে নিবে। কারণ এখনো 26 রানে এগিয়ে আছে ভারত, অর্থাৎ বাংলাদেশ 26 রান করার পর ভারতকে টার্গেট দিবে। এই পিচে পঞ্চম দিনে 100-150 রানের টার্গেট যদি 15-20 ওভার বাকি থাকতেও ভারত পায়, সেটা কিন্তু ভারত নিয়ে নিবে। তাদের রোহিত শর্মা, জয়সওয়াল কিন্তু দেখিয়ে দিয়েছে নতুন বলে যে কোনো সিচুয়েশনে, যে কোনো দিনে তারা ক্যাপাবল বাউন্ডারির এই গ্যালারিতে বল পাঠানো। সবকিছু মিলে বাংলাদেশই আসলে চাপে। বাংলাদেশ তো আমার কাছে মনে হয় বেশ চাপে। ওই যে বললাম, এখন এই চাপটা মুক্ত করতে পারে একমাত্র ব্যাটসম্যানরা যদি আগামীকাল এসে যাচ্ছে তাই ব্যাটিং করে, তাহলে এই টেস্ট ম্যাচ জেতার কোনো সম্ভাবনাই নেই। আপনি যেটা বললেন, লাস্ট শেষ ঘন্টায় যদি আপনি তাদেরকে মানে অল্প একটু টার্গেট দিয়ে দেন, তারা কিন্তু তুলে ফেলতে পারে। ইন্ডিয়ার ওই শক্তিটা আছে। সুতরাং আজকে তো 10-15 করে রান করেছে প্রতি ওভারে। হ্যাঁ, এবং আজকে তো করেছেই, এবং আগামীকাল আমার কাছে মনে হয় আগামীকালও 98 ওভার ম্যাচ হবার একটা চেষ্টা করবে। আসলে এখানে যেহেতু আগের বৃষ্টির কারণে হয়ে গেছে, একটু আগে খেলা শুরু করে ব্রেকটা কমিয়ে দিয়ে হয়তো বা
কিছুটা সময় বেশি হওয়ার সম্ভাবনা আছে, সেখানেও ব্যাটসম্যানদের জন্য একটা কি বলবো চ্যালেঞ্জ আছে, বেশি সময় টিকতে হবে উইকেটে। ব্যাটসম্যানদের উপর সব কিছু নির্ভর করছে এবং এই ম্যাচটা যদি বাঁচাতে হয় ব্যাটসম্যানদেরকে আসলে বাঁচাতে হবে। আদারওয়াইজ বাংলাদেশ কিন্তু আসলে মানে আড়াই দিনে যদি এই টেস্টটা হেরে যায় সেটা কিন্তু বাংলাদেশের জন্য একটা বড় ধাক্কা হবে বা আত্মবিশ্বাস, এই যে পাকিস্তানে জিতে আসলো তারপরে কিন্তু একটা বড় একটা মানে আত্মবিশ্বাসী চির ধরে যাবে। তবে মিরাজ যেটা বললো যে এখনো আসলে এই পিচে ব্যাটিং করাটা খুব বেশি কঠিন না। এখন আসলে বাংলাদেশে যে ব্যাটাররা আছে সাদমান, মুমিনুল, এরপর শান্ত, সাকিব, 4 জন বাহাতি ব্যাটার আছে। এরপরে যদি সিরিয়াল বলি মাঝখানে হয়তো লিটন আসবেন। বাহাতি ব্যাটার এত থাকার কারণে কিন্তু ভারতীয় পেসারদের স্পিনারদের জন্য সুবিধা হচ্ছে। অশ্বিন কিন্তু একটু রিদমে মনে হচ্ছে আজকে ভালো বোলিং করেছেন, কালকে হয়তো শেষ দিনে একটু টার্ন পেতে পারেন। অফ স্পিনাররা সবসময় বাহাতির এগেনস্ট দ্য টার্ন থাকে বাহাতি ব্যাটারদের জন্য, সেটা কিন্তু এই পিচে এইজ হতে পারে, বোল্ড হতে পারে, এলবিডব্লিউ হতে পারে। তো বাংলাদেশ আসলে স্ট্র্যাটেজিটা কি হবে? অনেক সময় কাউন্টার অ্যাটাক করে দ্রুত রান তোলা আর ডিফেন্স করে করে আপনি উইকেট ফেললে পরে আসলে আপনার টোটালটাও কিন্তু বেশি হবে না। সো বাংলাদেশ হয়তো ইন বিটুইন দ্বিধাদ্বন্দ্বে থাকবে যে তাদের স্ট্র্যাটেজি কি হবে। উইকেটটা এখন পর্যন্ত যতটুকু মনে হচ্ছে পুরোপুরি ব্যাটিং প্যারাডাইজই মনে হচ্ছে, খুব যে সমস্যা হচ্ছে তা না। পঞ্চম দিনে উইকেটের চরিত্রটা কেমন থাকে, তবে সকালে অবশ্যই একটা বাড়তি চ্যালেঞ্জ থাকবে, যে চ্যালেঞ্জটা আসলে সাদমান ইসলাম এবং মুমিনুল হককে নিতে হবে। তারা যদি ঠিকঠাকভাবে ওই চ্যালেঞ্জটা নিতে পারে পরের দিকের ব্যাটসম্যানদেরকে আসলে অনেক ঠান্ডা মাথায় একদম কুল থেকে খেলতে হবে এই ম্যাচটা। ওই তাড়াহুড়া করে মানে ভারত মারমার কাট খেলেছে দেখে আমাদেরকেও 200 স্ট্রাইক রেটে খেলতে হবে, আমরাও কিছু একটা করে ফেলবো, এই ধরনের মন মানসিকতা যদি আসলে ক্রিকেটারদের মধ্যে চলে আসে বা ব্যাটারদের মধ্যে কোনো কারণে চলে আসে, বা দায়িত্বজ্ঞানহীন শট যদি বা অতি বিলাসী শট যদি আসলে তারা খেলতে যান, উচ্চাভিলাষী শট খেলতে গেলেই কিন্তু আসলে ঝামেলাটা হবে, যেটা এর আগের ইনিংসে আমরা দেখেছি আসলে দু একজনের। সো ওই জায়গা থেকে বলতে হবে বাংলাদেশের ব্যাটসম্যানদের একটা বড় দায়িত্ব নিতে হবে এবং এই উইকেটের চরিত্রটা সকাল সকাল একটু বুঝে নিতে হবে যে আসলে কোন দিকে যাচ্ছে, তারপর দিনভর খেলে আসলে তারপরে ভারতকে ব্যাটিংয়ে পাঠাতে হবে এমন একটা সময় যাতে করে আসলে তারা তাদের ওই যেই পুঁজিটা বাংলাদেশ দিবে বা যে টার্গেটটা দিবে সেই টার্গেটটা যেন অল্প সময়ে তারা পার করতে না পারে। অবশ্যই সেক্ষেত্রে তাদেরকে মাথায় রাখতে হবে ইন্ডিয়ার যে শক্ত ব্যাটিং লাইন আপ, তারা যে 200-300 স্ট্রাইক রেটেও ব্যাট করতে পারে সেই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। আদারওয়াইজ বাংলাদেশের জন্য আসলে অনেক বেশি টাফ হয়ে যাবে এই ম্যাচটা। বলে না শেখার শেষ নেই, বাংলাদেশ পাকিস্তানকে দুবার হারালো, ভালো মানে শক্ত অবস্থানে থেকে হারালো, সহজভাবে হারালো। বাংলাদেশ ভারতে আসছে, মনে করেছিলাম যে একটা প্রতিদ্বন্দ্বিতা গড়বে, কিন্তু ভারত যেটা দেখালো ফলো রানে কিন্তু চেন্নাইতে বাংলাদেশকে দেয়নি, তারা 280 রানে জিতলো। তারা কিন্তু নানা রকমের ডিসিশন দিয়েও বাংলাদেশকে অনেক কিছু শেখাচ্ছে। এখানে আমরা যেটা দেখলাম, ভারত ব্যাটিং এর শুরু করার আগ পর্যন্ত হয়তো কেউ ভাবেনি যে ভারত এরকম স্ট্র্যাটেজি বা তারা জেতার জন্য এরকম স্ট্র্যাটেজি নামবে, বা একটা দুটো উইকেট যাওয়ার পরও তাদের স্ট্র্যাটেজি তারা চেঞ্জ করবে না। এই বিষয়গুলো নিশ্চয়ই বাংলাদেশের মতো যারা মিডিওকার টেস্ট টিম, আমি ছোট বলছি না, তারপর মিডিওকার বলছি, সেই টেস্ট দলের তো অনেক শেখার বিষয় আছে, যে স্ট্র্যাটেজি আমরা মরণ কামড় কখন দিতে হবে বা আমাদের শেষ বিন্দু পর্যন্ত লড়াই করার মানসিকতা, এই বিষয়গুলো নিশ্চয়ই এরকম টপ ক্লাস টিম ভারত অস্ট্রেলিয়া থেকে শেখার আছে অনেক কিছু প্লেয়ারদের। সেটা মেহেদী হাসান মিরাজ আসলে প্রেস কনফারেন্সে এসে বলছিলেন যে এই ধরনের ব্যাপারগুলো আসলে অনেক কিছু শেখার আছে। তারা এই বিষয়টা শিখেছেন যে আসলে ভারত ঠিক যখন কেউই ভাবছিল না যে এরকম একটা ম্যাচ হতে পারে, ভারত মানে ঠিক সামনে এসে হুট করে আসলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য একদম ফ্রম দ্য বিগিনিং প্রথম বল থেকে যেভাবে মেরে খেললো এবং রেকর্ড করলো আসলে দলীয় দ্রুততম 50, দলীয় দ্রুততম সেঞ্চুরি, দলীয় দ্রুততম ডাবল 100, 200 রান করলো। মানে এটা একদম দেখেন একটা মেজাজেই কিন্তু তারা খেলে গেছে এবং তারা জানে তাদেরকে কোন জায়গায় থামতে হবে, একদম ফার্স্ট টু লাস্ট তারা সেভাবেই খেলে গেছে। কোনো ধরনের আসলে তাদের মধ্যে জড়তা ছিল না এবং ওভাবেই খেলেই বাংলাদেশকে একটা চাপে ফেলার চেষ্টা করেছে। বাংলাদেশও ভালো চাপে ছিল, টেস্টে এরকম খুব কম দেখেছি যে আসলে বাউন্ডারি লাইনে সব ফিল্ডার এনে রাখতে হয়, আসলে 6-7 জন ফিল্ডারকে এসে দেখলাম একদম বাউন্ডারি লাইনে। তো এটা কিন্তু প্রতিপক্ষের জন্য আসলে চমকে দেওয়া প্রতিপক্ষকে, এই বিষয়গুলো নিশ্চয়ই কাজে লাগবে। বাংলাদেশ আমরা দেখেছি 3-4 ওভার পরে যখন মিরাজ বোলিং আসলো, ইভেন পেসারদের বোলিংও আমরা দেখলাম 6-7 জন ফিল্ডার একদম বাউন্ডারি লাইনে। ওই সময়টাতেও কিন্তু ভারত 10-12 করে স্ট্রাইক রেটে রান নিয়েছে, অর্থাৎ ওভার প্রতি রান নিয়েছে। তারা যে ক্যালকুলেটিভ বড় শট খেলেছে, বাউন্ডারির ওপারে বল পাঠিয়েছে, আবার গ্যাপেও খেলেছে। এই বিষয়গুলো নিশ্চয়ই আমাদের ব্যাটাররা বড় শট খেলতে গিয়ে আমরা দেখলাম লিটন সিরাজের বলে বড় শট খেলতে গিয়ে মিড অফে ক্যাচ দিলেন, সাকিব আউট হলেন। আমাদের কিন্তু অনেক সময় আমরা সেইভাবে কানেক্ট করতে পারি না, সেই স্ট্র্যাটেজিটা দেখাতে পারি, কিন্তু ভারত কিন্তু দেখিয়ে দিয়েছে বাউন্ডারি লাইনে ফিল্ডার রাখার পরও তারা কিন্তু ওভার প্রতি 10-12 করে রান তুলেছে। অর্থাৎ ব্যাটিংটাও তো আসলে দেখে অনেক কিছু শেখার আছে, স্ট্র্যাটেজি বা কি কোন ক্যালকুলেটিভ রিস্ক নিচ্ছে তারা। না, এটা তো আসলে একদিনে ভারতের ব্যাটিং স্ট্রেংথ কি আমরা জানি, ভারতের পক্ষে যে কোনো কন্ডিশনে যে কোনোভাবে যে কোনো একটা মানে অবস্থার পরিবর্তন করে দেওয়া সম্ভব। সো তারা সেটাই করেছে এবং ঠিক যেভাবে এই ম্যাচের মানে অবস্থার প্রেক্ষিতে ড্রেসিং রুমে যেই প্ল্যানটা
করা হয়েছিল সেই প্ল্যান অনুযায়ী তারা আসলে 22 গজে এসে সেটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছে এবং তারা মোটামুটি সফল হয়েছে। এখন পর্যন্ত যতটুকু মনে হচ্ছে ভারত কিন্তু ড্রাইভিং সিটে, আমার কাছে মনে হচ্ছে এখন পর্যন্ত ভারত বেশ ভালোভাবে ড্রাইভিং সিটে আছে, যেহেতু আজকের দিনটা তারা 2টা উইকেট ফেলে দিচ্ছে। কালকে সকালে এসে যদি খুব দ্রুত গতিতে তারা 2টা কি 3টা ফেলে দিলে তো একদমই বাংলাদেশ বিপদে পড়ে যাবে। 2টা ফেলে দিলে বলতে হবে মানে তারা একেবারে আরও ভালো ড্রাইভিং সিটে চলে যাবে, তখন বাংলাদেশের জন্য ম্যাচ বাঁচানোটা আমার কাছে মনে হয় অনেক কঠিন হয়ে যাবে। এর মধ্যে যদি আবার উইকেট খুব বাজে আচরণ করে কোনো কারণে বা খুব মানে প্লেয়েবল না হয়, হুট করে যদি আসলে উইকেটের চরিত্র চেঞ্জ হয়ে যায়, তখন কিন্তু আসলে অনেক বেশি কঠিন হয়ে যাবে বাংলাদেশের জন্য। আচ্ছা, এই টেস্টটা প্রায় 2 দিন তো ভেসেই গেছে, একদিন বৃষ্টির কারণে, আরেকদিন আধাবেলা বৃষ্টির কারণে, একদিন ফুল ডে বৃষ্টির কারণে, একদিন আউটফিল্ড আজকে আবার অনেক গরম রূপক, মানে আমরা গ্যালারিতে দাঁড়িয়ে আছি, ড্রেনেজ সিস্টেম ভালো না দেখে গতকালটাও ভেসে গেছে। তবে তারপরও পঞ্চম দিনে রোমাঞ্চ রয়েছে, অনেক দর্শকের ঠাসা থাকবে গ্যালারি, কারণ আজকেও অনেক দর্শক ছিল, কালকেও ভারত জিতবে এই বিশ্বাস রেখে হয়তো দর্শক আসবে। তবে বাংলাদেশ নিশ্চয়ই ভিন্ন কিছু করার চেষ্টা করবে। পাকিস্তানে যেই সাফল্য, তারপর এক্সপেকটেশন সবার হাই, চেন্নাই টেস্টে 280 রানে বিশাল ব্যবধানে হার, এখানেও যেই কয়টা ওভার খেলা হয়েছে সবখানে আসলে বাংলাদেশ কিন্তু আপার হ্যান্ডে থাকতে পারেনি। এক মুমিনুল ছাড়া সবাই ব্যর্থ। বোলার তো আমি বলবো তারা সফল হয়নি, কারণ ভারতের 9 উইকেট গেছে, কিন্তু যে যত কম ওভারে তারা এত বেশি রান করেছে, বোলাররা যেভাবে এক্সপেন্সিভ ছিল, সবকিছু মিলিয়ে বাংলাদেশ ব্যাকফুটে আছে। পঞ্চম দিনে অর্থাৎ বাংলাদেশ এখনো 26 রানে পিছিয়ে আছে, 26 রান করে তারপর ভারতকে টার্গেট দিতে হবে। আর ভারতের টার্গেট হলো এখন 8 উইকেট দ্রুত ফেলে দিয়ে নিজেদের যত কম টার্গেট হবে সেটা দিয়ে আসলে তারা ম্যাচটা জিততে চায়। এই কারণে তাদের যে স্ট্র্যাটেজি, এগ্রেসিভ মেন্টালিটি, একমাত্র কারণ হলো তারা আইসিসি যে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, সেই ফাইনালটা খেলতে চায়। ভারত কিন্তু গেল 2 আসরের ফাইনাল খেলেছে, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের কাছে ফাইনাল হেরেছে। তৃতীয় দানে তারা আইসিসির যে টেস্ট চ্যাম্পিয়নশিপের যে গদা বলা হয় ওটাকে, সেই জিনিসটা তারা জিততে চায়। সেই কারণে এখানে তারা অর্ধেক পয়েন্ট নিতে চায় না, তাদের টার্গেট হলো ফুল পয়েন্ট। আর বাংলাদেশের টার্গেট হলো এখন যেভাবে হোক পয়েন্টটা শেয়ার করা। আশা করি দিনভর আমরা, অর্থাৎ শেষ দিনে দিনভর আমরা টেস্টের নানা ঘটনা আপনাদের তুলে ধরবো খেলাযোগের বিভিন্ন কন্টেন্ট এবং লাইভের মাধ্যমে। আশা করি আপনারা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে খেলাযোগ সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।